বন্ড লাইসেন্সধারীদের পণ্য খালাসে এইচএস কোড জটিলতায় চালান আটকে রাখার সিদ্ধান্তে আমদানি রপ্তানি বাণিজ্যে কমছে ভোগান্তি দুর্নীতি। এতে উচ্চমূল্যের বৈচিত্র্যময় পোশাকের রপ্তানি বাড়বে, এমন পর্যবেক্ষণ বিজিএমইএ ও বিকেএমইএর। তবে কাস্টমসের এমন শিথিলতার সুযোগে যেন বন্ড লাইসেন্সের অপব্যবহার না হয় সেদিকে নজর বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ব্যবসাবান্ধব পরিবেশ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনাকে এই সময় বাণিজ্যে স্বাগত জানাই। আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখলাম যে এইচএস কোড নিয়ে জটিলতাটি আসলে দীর্ঘদিন ধরেই ছিল। 2021, 22, 23 সালে এটি নিয়ে এনবিআর দফায় দফায় বিভিন্ন রপ্তানিকারকদের সাথে বৈঠক করেছে এবং এক ধরনের আলাপ সেখানে হয়েছে। এবারে সে এনবিআর কিছুটা ছাড় দিয়েছে যে এইচএস কোড অর্থাৎ হারমোনাইজড কোডটি সেটি না মিললেও একটা প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে পণ্য 2 দিনের মধ্যে রপ্তানি করার জন্য জাহাজীকরণ করা যাবে। এতে কি জটিলতা কিছুটা কমলো কিনা? ডেফিনেটলি জটিলতা তো অবশ্যই কমবে এবং এটার জন্য অবশ্যই এনবিআর এর বর্তমান চেয়ারম্যান এবং তার সাথে যারা মেম্বার কাজ করছেন তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। এবং আমি মনে করি যে এনবিআর এর এটা একটা খুব সাহসী সিদ্ধান্ত। অনেক দিন যাবতই আমরা কিন্তু এই কথাটা বহু বছর যাবত বলে আসছিলাম যে অন্তত প্রথম 4 ডিজিট মিললে মালটাকে খালাস দেওয়া যেতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে যেহেতু আমরা বন্ডের আওতায় মাল আনি, আমার কিন্তু যে কোনো এইচএস কোডে মাল আনলেই কিন্তু আমার ডিউটি ফ্রি। বিষয়টা যদি এরকম হতো যে আমি এই এইচএস কোডে ডিউটি বেশি, এটা ফাঁকি দেওয়ার জন্য আমি অন্য একটা এইচএস কোড ব্যবহার করছি, বিষয়টা যদি এরকম হতো তাহলে এটা পানিশেবল হতো। কিন্তু আমার তো তা না, আমি যেই এইচএস কোডে আনি না কেন আমার কিন্তু ডিউটি ফ্রি। তাহলে এইচএস কোডের এই সামান্য ভুলের কারণে এই যে কাস্টমসের কর্মকর্তারা মাসের পর মাস আমাদের এই পণ্যগুলি খালাস না দিয়ে আটকে রেখেছেন, তাতে রাষ্ট্রের কি কোনো উপকার হয়েছে? কখনো হয়নি, বরঞ্চ রাষ্ট্রের ক্ষতি হয়েছে। তাহলে এই এইচএস কোডের জটিলতার কারণে রাষ্ট্রের যারা ক্ষতি করলেন, একদিকে আমি ব্যবসায়ী হিসেবে তো আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু এর পাশাপাশি কিন্তু রাষ্ট্র ক্ষতি হয়েছে, সুনামও ক্ষতি হয়েছে, ব্যবসায়ীদের সুনাম ক্ষতি হয়েছে, রাষ্ট্রের ক্ষতিটা কিভাবে হয়েছে? এই পণ্যটা সময় মতো না আসার কারণে আমি যখন 1 মাস 1.5 মাস 2 মাস পরে আনার পরে বাইরের সাথে নেগোশিয়েট করতে হলো আমাকে। এই পণ্যের যা আমার রপ্তানি মূল্য ছিল তার হয় 50% ডিসকাউন্ট অথবা এয়ার শিপমেন্ট গেলে 60 to 70% চলে যায়। তাহলে এই যে একদিকে আমি ক্ষতিগ্রস্ত হইলাম, আরেকদিকে রাষ্ট্র কম বিদেশি মূল্য পেল, এটা রাষ্ট্রেরও ক্ষতি হলো। আলটিমেটলি এটা প্রেশারটা যাবে ব্যাংকের উপর, ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, দেশ, আমি নিজে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। তাহলে কাস্টমসের কর্মকর্তাদের এই স্বেচ্ছাচারিতার অবসানের কিছুটা হলো অন্তত লাগাম এখানে টেনে ধরেছে। এতদিন এটি কেন করেননি তারা? হ্যাঁ, এতদিন ধরে এই কাজটি এতদিন যাবৎ কেন করেনি? আগে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি তো আমাদের কারো কথা শুনতেন না। আমরা কন্টিনিউয়াস বলে আসছি। ইভেন আপনারা যদি দেখেন 10 বছর আগেরও এই আমাদের যে লিখিত এনবিআর দিয়েছি সেখানেও কিন্তু এই কথাগুলি বলা ছিল। আচ্ছা, এখন এইচএস কোডের আরেকটা সিদ্ধান্ত কিন্তু এনবিআর দিয়েছে রিসেন্টলি, যে কেউ যদি, এটাও আমরা সাধুবাদ জানাই, ওয়েলকাম জানাই, যে তারা বলেছেন যে যাদের বন্ড লাইসেন্স নাই তারাও বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারবেন ব্যাংক গ্যারান্টির মাধ্যমে। এটাও একটা আমি মনে করি এনবিআর এর সাহসী সিদ্ধান্ত, যুগান্তকারী সিদ্ধান্ত। এতে ব্যবসা বাণিজ্য বাড়বে, রপ্তানি বাড়বে দেশের। এই আনডাউটলি এটা অনেকটাই উপকার করবে। তবে যেটা আপনার ব্যাংক গ্যারান্টির ব্যাপারটা, এটা খুব বেশি মানুষ হয়তো সুবিধাটা নিতে পারবে না। কারণ হচ্ছে ইতিমধ্যে অনেকেই ব্যাংকের সাথে কথা বলেছে, আমি কথা বলেছি, ব্যাংক বলছে যে এই ধরনের ব্যাংক গ্যারান্টি নিতে হলে 100% মার্জিন দিয়ে এরপরে গ্যারান্টি নিতে হবে। তার মানে এইটা অনেকের পক্ষেই তখন এই 100% মার্জিন দিয়ে ব্যাংক গ্যারান্টি নেওয়া সম্ভব না। কেন ব্যাংক এটার 100% গ্যারান্টি চাচ্ছে এটা আমাদের কাছে বোধগম্য নয়। ব্যাংক তো আমার একটা এলসির বিপরীতে অথবা সেলস কন্ট্রাক্টের বিপরীতে ব্যাক টু ব্যাক এলসি করছে। তাহলে এটাও তো একই জিনিস, একই রকম। আমাকে তো তার ওই রপ্তানির বিপরীতে সে আমাকে একটা আমদানির সুযোগ দিচ্ছে একটা গ্যারান্টি দিয়ে। ওখানে যেমন আপনার একটা এলসিকে সে লিয়েন রেখে বা সেলস কন্ট্রাক্ট লিয়েন রেখে আমাকে ব্যাক টু ব্যাক করার সুযোগ দিচ্ছে, বা একটা ব্যাংক একটা দায় নিচ্ছে, সেখানে এটা সেম জিনিস। তো কেন ব্যাংক এখানে 100% মার্জিন চাচ্ছে এটা আমাদের কাছে বোধগম্য নয়। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আমার মনে হয় একটা নির্দেশনা দিতে পারে যে এই সমস্ত ক্ষেত্রে যেন এইভাবে মার্জিন চাওয়া না হয়।
এখানে আমি একজন বিশেষজ্ঞের মতামত দেখলাম, যিনি বলছিলেন এটার যেন অপব্যবহারের সুযোগ না হয়। আচ্ছা। এই অপব্যবহারের সুযোগটা আচ্ছা, আসলে কিভাবে আচ্ছা, হতে আচ্ছা। পারে? এখানে আমি অপব্যবহারের যে কথাটা, যারা অপব্যবহার করে, আপনি এই সুযোগ দেন আর না দেন, তারা কিন্তু অপব্যবহার এখনো করতেছে। কিন্তু সমস্যাটা ওই জায়গায় না, সমস্যা হলো অপব্যবহারকারীদের একটা দৃষ্টান্ত এই বিগত 30-40 বছরে কি আপনারা দেখাইতে পারবেন? যারা বন্ডের আওতায় মাল এনে অপব্যবহার করেছে বা বিক্রি করে ফেলেছে, তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি এনবিআর বা সরকার কখনো দিয়েছে? কখনো না, কখনো দৃষ্টান্ত নাই। কারণ এনবিআর বা কাস্টমসের লোকজন ওই যারা কাপড় এনে বিক্রি করে দেয় বা বন্ডের আওতায় মাল এনে বিক্রি করে দেয়, তাদেরকে কখনো ধরে না। না ধরার কারণ হচ্ছে যারা অপব্যবহার করে তারা তো জানি তারা অপব্যবহার করার জন্য আনতেছে, তখন তারা সব জায়গায় রাস্তাঘাট সব পরিষ্কার করিয়ে আনে। তারা কোথাও সমস্যা থাকবে ওই জায়গা দিয়ে মাল আনে না। তো ফলে তাদেরকে কাস্টমসের লোকজন কখনো ধরে না। ধরে আননেসেসারি হয়রানি করে প্রকৃত ব্যবসায়ী যারা সামান্য কিছু ব্যত্যয় ঘটলেই তাদেরকে ধরে। আপনার এইচএস কোডের জটিলতা নিয়ে এখনো কিন্তু চিরং পোর্টে কিন্তু মাল আটকে আছে কিছু, আমার কাছে সর্বশেষ তথ্য। তারপরে আবার আপনার ওই দিন যেটা আমার একটা বক্তব্য খুব ভাইরাল হয়েছে এটা, এবং এনবিআর চেয়ারম্যানও বলেছেন যে আমার ওই বক্তব্য ওনাদের চোখ খুলে দিয়েছে বলেই ওনারা পরবর্তীতে এই সিদ্ধান্তে পৌঁছেছেন 4 ডিজিটের মিল হলে মাল ছেড়ে দিতে। সেখানে দেখা গেছে যে এইচএস কোডের একটু ভুল, ওনাদের কাস্টমসের চিরং কাস্টমসের বক্তব্য হলো 540-8 মালটা আনতে হবে, আর যিনি আনছেন ইনি 540-7 আনছেন। এই হলো পার্থক্য। তো 7 আনুক আর 8 আনুক ডিউটি ফ্রি, তাতে তার মালটা আটকে রাখার কোনো যুক্তি ছিল না। দীর্ঘদিন আটকে রাখলো এবং তাকে ফাইনালি গিয়া মিথ্যা ঘোষণা, তাকে বলা হলো এটা সে মিথ্যা ঘোষণার অপরাধে তাকে 200% জরিমানা। তারপরে আবার IM4 ডিউটি দিয়ে মাল নেওয়ার নির্দেশনা দিলেন। এই যে জিনিসগুলি, এগুলি তো স্বেচ্ছাচারিতা ছাড়া আর কিছুই নয়। তো এই জটিলতার এখনো আমরা মনে করি যদি মানসিকতার পরিবর্তন না হয়, তাহলে এনবিআর বা সরকার যতই আইন করুক বা ফেসিলিটি দেয়, এই ফেসিলিটি কাজে আসবে না যদি ওই নির্ধারিত ওই পয়েন্টে যারা কাজ করেন তাদের মানসিকতার মধ্যে যদি পরিবর্তন না আসে। তাদের মানসিকতার পরিবর্তনের জন্য তো অনেক ধরনের স্টাফের পরিবর্তন করা হয়েছে, অনেককে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তারপরে এই পরিবর্তনটা হচ্ছে না কেন? না, সরিয়ে দেওয়া হয়েছে সেটা ভিন্ন ইস্যু। সেইটার মধ্যে আপনি দেখেন, আমি যেই কেসটা নিয়ে বক্তব্য দিয়েছিলাম, সেখানে ওই এআরওর চাহিদা মতো যদি টাকাটা শুরুতে দিয়ে দিত তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল। এখনো যে কোনো কিছু সমস্যা যদি এআরওর চাহিদা মতো দিয়ে দেওয়া হয় তাহলে কোথাও কোনো সমস্যা হয় না। টাকা বলতে যে অতিরিক্ত অবৈধ টাকা? হ্যাঁ, অবৈধ টাকা। হ্যাঁ, সমস্যাটা তো ওই জায়গায়। এরপরও আমাদের লোকজন কিছু বকশিস হিসেবে কিছু টাকা পয়সা সবসময় কিন্তু দেয়, কিন্তু এরা যখন সীমা ছাড়িয়ে যায় তখনই কিন্তু গায়ে লাগে, তখন আর দিতে চায় না, তখনই ভেজালটা লেগে যায়। টাকাটা দিল না, তার মালটা কোনো না কোনো একটা অজুহাত দিয়া আটকে দিল। আটকে দেওয়ার পর দেখা গেল যে, যেমন আমি সর্বশেষ একটা ঘটনা, চিটাং কাস্টমার্সের একটা ঘটনা বলি আপনার। আমাদের রপ্তানিকারক 3 কন্টেনার মাল স্পেনে রপ্তানি করেছে একটা সেলস কন্ট্রাক্টের বিপরীতে। তার সাথে কন্ট্রাক্ট ছিল যে সে মালটা হ্যান্ডওভার করে শিপিং লাইনে হ্যান্ডওভার করলে বিল পাবে, বিলটা স্ক্যান করে তাকে পাঠাই দিলেই সে পেমেন্ট করে দিবে। এখন সে যখন স্ক্যান করে বিলটা পাঠাইলো, এদিকে মাল শিপিং লাইনে চলে গেল, শিপিং লাইন মাল অলরেডি ফিডার ভেসেলে সিঙ্গাপুরের পথে রওনা হয়ে গেছে। সে তখন বলতেছে বিলটা ব্যাংক টু ব্যাংক না পাঠিয়ে তার নামে এন্ডোর্স করে দেওয়ার জন্য, এবং সে 120 দিন পরে পেমেন্ট দিবে। তখন খোঁজ নিয়ে দেখা গেল সে একটা ফ্রড রপ্তানিকারক, সে বায়ার ফ্রড। হ্যাঁ, ফ্রড। তখন রপ্তানিকারক তাকে মালটা না দিয়ে সিঙ্গাপুর থেকে ফেরত আনবে। আনার পরে চিটাং কাস্টম হাউসে মালটা গত 2 মাসের উপরে হয়ে গেছে, মালটা আটকে আছে। চিটাং কাস্টম হাউস বলতেছে তাকে এটা ব্যাংক গ্যারান্টি দিয়ে মালটা নিতে হবে। তো আর আইনে বলা আছে, আমদানি রপ্তানি নীতি আদেশে বলা আছে, কাস্টমসের বিধানে আছে, যেহেতু তার বন্ড লাইসেন্স আছে তাকে বন্ডের আওতায় এই মালটা রিলিজ দিতে পারে 1 বছরের মধ্যে পুনর্রপ্তানির শর্তে, একদম ক্লিয়ার কিন্তু বলা আছে। কিন্তু তারা এটা দিচ্ছে না। অজুহাতটা কি? অজুহাতটা হলো তিনি যখন মালটা রপ্তানি করেছেন এটা কিন্তু 100% লোকাল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি পণ্য রপ্তানি করেছেন, কোনো বিদেশ থেকে আমদানি নেই। এখন উনি যখন রপ্তানি করেন তখন ওনার বন্ড লাইসেন্স ছিল না, বন্ড লাইসেন্সটা পেয়েছেন রপ্তানি চলে যাওয়ার 15 দিন পরে। আচ্ছা, এই অপরাধে
তার বন্ডের আওতায় তার মালটা দিবে না। এটা কোনো যুক্তি হতে পারে না, এটা একটা অন্যায়, এবং এই অন্যায়টাও কিন্তু তার কি আগে বন্ড লাইসেন্স ছিল, পরে নবায়ন করেছেন, নতুন করে নিয়েছেন? বন্ড লাইসেন্স ছিল না তার। আচ্ছা। 15 দিন পরে তার বন্ড লাইসেন্সের জন্ম হয়েছে। এখন যেহেতু মাল আপনি আমলে নেবেন কখন, যখন আপনার পণ্য আসবে তখন আপনার পজিশন কি, সেই পজিশনের উপর আমল হবে। মানে সে রপ্তানি করার সময় বন্ডের আওতায় করে না। বন্ড ছিল না, জি। কিন্তু মালটা যখন ফেরত আসলো তখন তার বন্ড লাইসেন্স আছে। তাইলে আমদানি নীতি আদেশ এবং রপ্তানি নীতি আদেশ এবং কাস্টমসের নিয়ম অনুযায়ী তিনি বন্ডের আওতায় এই মালটা 1 বছরের পুনঃরপ্তানির শর্তে দিয়ে দিতে পারেন, কিন্তু দিচ্ছেন না। 2 মাস যাবত মাল আটকে আছে। আমি গত বৃহস্পতিবার বন্ধের ঠিক আগের দিন আমি এনবিআর মেম্বার, যিনি প্রশাসনের দায়িত্বে আছেন, মোয়াজ্জেম সাহেব, ওনাকে আমি জানিয়েছি। দেখি উনি এখন কি করেন এটা। অনেক ধন্যবাদ আপনাকে হাতিম ভাই। আপনাকে আরেকটা জাস্ট সর্বশেষ প্রশ্ন করে বলতে চাই যে বর্তমানে আমদানি রপ্তানির যে অবস্থা, তাতে আসলে বাংলাদেশ কোন জায়গায় আছে এবং বাংলাদেশের অবস্থান কি? বর্তমানে আমদানি রপ্তানির কার্যক্রমের যে পরিস্থিতি, আমি অনেকবার কথাটা বলেছি, আবারও কাস্টমস প্রসঙ্গে আসতে হয়। আপনি চট্টগ্রাম বন্দরে যত রকমের পণ্য আটকে আছে দীর্ঘদিন, আমরা অনেক সময় শুনি অনেক দিন যাবত মাল পণ্য আটকে আছে, এর অন্তত মিনিমাম 80% আপনি খুঁজ নিয়ে দেখবেন কাস্টমসের নানা কারণে এই মাল আটকে আছে। এই জায়গাগুলি যদি সলিউশন না হয়, তাহলে আমদানি রপ্তানির সবচেয়ে বড় বাধা হিসেবে কাস্টমসই থাকবে। বছরের পর বছর ধরে আমরা একই অভিযোগ কাস্টমসের বিপক্ষে, এনবিআর এর বিপক্ষে আমরা শুনি। বলে যাচ্ছি, সমাধান continuous হচ্ছে না বলে কেন? যাচ্ছি। এবং আমি খুব দৃঢ়তার সাথে বলি, আমি যে অভিযোগগুলি দিচ্ছি, অভিযোগগুলির উত্তর যদি কাস্টমসে বা এনবিআর এর কাছে থাকে, উত্তরগুলি আমাদেরকে দিলে আমরা খুব খুশি হব। যে আমি যে বক্তব্য দিচ্ছি এটা কি অন্যায় দিচ্ছি না সঠিক দিচ্ছি, সেটাও ওনারা আমাকে বলুক, আমাদেরকে বুঝাই দেব। যদি অন্যায় কোনো বক্তব্য দিয়ে থাকি তাহলে আমি আর বক্তব্য দিব না, আর যদি সঠিক দিয়ে থাকি তাহলে এগুলির সমাধান আমরা চাই। অনেক ধন্যবাদ হাতিম ভাই আপনাকে। আমাদেরও প্রত্যাশা সরকার এবং কাস্টমস এবং এনবিআর যারা আছে তারা সবাই এই বিষয়গুলো এক ধরনের সুষ্ঠু সমাধানের মধ্য দিয়ে বাংলাদেশের যে আমদানি রপ্তানির গতি সেটি বৃদ্ধি করবে, এবং একই সাথে এই মুহূর্তে দেশে এক ধরনের বৈদেশিক পণ্য আমদানি করা মোটামুটি ওপেন করা হয়েছে, রপ্তানির ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। এগুলো সমাধান হলে আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশে আরো ভালো একটা রিসেন্টলি এনবিআর আরো 2টা সিদ্ধান্ত দিয়েছে, এফওসি ফ্রি অফ কস্ট মাল আসার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত। এরকম অনেক সিদ্ধান্ত কিন্তু এনবিআর ভালো ভালো সিদ্ধান্ত অতীতও দিয়েছে। আজকে বাংলাদেশের রপ্তানি এই পর্যায়ে আসার পিছনে কিন্তু এনবিআর বা কাস্টমসের ভূমিকা আছে। কর্মকর্তাদেরই কিন্তু ভূমিকা। জি, অনেক ধন্যবাদ হাতিম ভাই। আমাদের প্রত্যাশা থাকবে এনবিআর এবং কাস্টমস আমাদের ব্যবসায়ীদেরকে আরো সহযোগিতা করবে, বাংলাদেশ আমদানি রপ্তানির মধ্য দিয়ে তার যে অর্থনীতি সেটির গতি সচল রাখতে পারবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতিম। আমরা কথা বলছিলাম আমদানি রপ্তানি বাণিজ্য এবং এইচএস কোডের জটিলতা নিরসন বিষয় বিভিন্ন বিষয় নিয়ে।